সুপ্রিয় শিক্ষার্থী, আজকে 2025 সালের এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছ, তারা আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশনস প্রথমে দিয়েছিলাম। এটা প্রথম অংশ দিয়েছিলাম। প্রথম আমরা 1 নম্বর প্যাসেজ হিসেবে কি কি প্যাসেজ আসতে পারবে সেটার উপরে বেস করে আজকে এখন আমাদের যে ভিডিওটা সেটা হলো আমাদের ফ্লো চার্ট কিভাবে লিখবো, কিভাবে সামারি লিখবো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসি, এটা হচ্ছে আমরা কিভাবে ফ্লো চার্ট লিখবো। দেখো, ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কয়েকটা অপিনিয়ন আমাদের স্টুডেন্টদের মধ্যে আছে যে আমরা কিভাবে লিখবো, হরিজন্টালি লিখবো নাকি ভার্টিক্যালি লিখবো। অর্থাৎ আমাদের সামনে যে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই ধরনের বক্স থাকবে। এই প্রশ্নে আসলে জায়গা স্বল্পতার জন্য এর লেফট টু রাইট এভাবে দিয়ে থাকে। তবে তুমি ইচ্ছা করলে আমরা এভাবে তুমি উপরে একটা বক্স এভাবে করতে পারো, নেক্সট অ্যারো চিহ্ন দিয়ে এভাবে বক্স আঁকতে পারো। অর্থাৎ এটা টপ টু বটম এইভাবে আসতে পারে। সো যাই হোক, এটা তো গেল লেখার ব্যাপার। এখানে কয়েকটা ব্যাপার একটু লক্ষ্য রাখতে হবে। সেটা হলো যে সাধারণত আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকে, এই প্যাসেজের আমরা ক্রোনোলজিটা মেনটেন করার চেষ্টা করব। প্রথম কথা সেটা হচ্ছে যে প্রথমে যে পয়েন্টটা থাকবে আমরা তারপরের থেকে পয়েন্টগুলো নেওয়ার চেষ্টা করব। সো সেটা একটু দেখার চেষ্টা করবা। যেমন এখানে বলেছে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং সাম মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের কি বলছে যে মেজর ক্যারেক্টারিস্টিক্স কি কি এবং কি কি চ্যালেঞ্জ তারা ফেস করে। দেখো, এখানে কিন্তু দুইটা পয়েন্টের কথা বলেছে, মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড চ্যালেঞ্জেস। তাদের ক্যারেক্টারিস্টিক্স কি এবং তারা কি কি চ্যালেঞ্জ ফেস করে। সো দুইটা ব্যাপারই কিন্তু তোমাদের এখানে দেখানোর চেষ্টা করতে হবে। ফ্লো চার্টের ক্ষেত্রে আমি কিন্তু অনেক আগে স্টুডেন্টদেরকে অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে এখানে দুইটা ব্যাপার থাকে মেইনলি। একটা হচ্ছে এই যে বলে যে শোয়িং, অর্থাৎ তোমাকে শো করতে হবে। কি শো করতে হবে সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবা। যে এখানে কিন্তু দুইটা ব্যাপার বলেছে, সাম মেজর ক্যারেক্টারিস্টিক্স এন্ড চ্যালেঞ্জেস। আর সেকেন্ডলি যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমাদের এই ফরম্যাটটা কি কি ফরম্যাটে লিখেছে। যেমন এখানে আমাদের অনেকগুলো ফরম্যাট আছে ফ্লো চার্টের ক্ষেত্রে। আমরা ইউজুয়ালি আমরা দেখি যে নাউন সিস্টেমে লিখতে পারে, অথবা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়ে হতে পারে, অথবা ভার্ব থেকে স্টার্ট করতে পারে। অনেক সময় দেখা যায় যে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু করে। সো বিভিন্ন ভাবে সেন্টেন্স শুরু করে, তোমরা সেগুলো সবাই অবগত আছো। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, এটা একটা নাউন দিয়ে স্টার্ট করেছে। তো তুমি এরপরে এভাবে লিখতে পারো ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা। এবং তারপর থেকে আমরা ওই নাউন ফ্রেজ গুলো গঠন নিয়ে আমরা নেওয়ার চেষ্টা করব যে তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স হয়। যেমন মনে করো এখানে লেখা যেতে পারে যেমন মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। দেখো, এখানে কিন্তু কিছুটা চালাকি করা যেতে পারে স্টুডেন্ট। তোমরা কিন্তু এখানে দেখো এন্ড দ্বারা যুক্ত আছে দুইটা পয়েন্ট। তো তুমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারো, মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স। আবার লিখতে পারো মুভমেন্ট টুয়ার্ডস ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। এভাবে লিখতে পারো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো অনেকেই মনে করে যে এখানে ফুল স্টপ দেওয়া যাবে কিনা, এখানে ফুল স্টপ দেওয়া যায় কিনা। ইউজুয়ালি আসলে ফুল স্টপ না দেওয়াই ভালো, বিকজ যেহেতু আমরা একটা ফ্লো চার্ট করতেছি, এখানে আমাদের আইডিয়াটা এখানে শেষ হয়ে যাচ্ছে না। সো আমরা কিন্তু আইডিয়াটা ফ্লো করতেছি নেক্সট সেন্টেন্স গুলোতে। সো এখানে আমাদের সব থেকে ভালো কাজ হবে এখানে ফুল স্টপ না দেওয়া। যাই হোক, চ্যানেলে যারা এখানে ভিডিওটা দেখছো সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং এখানে কিন্তু পরবর্তী আমরা যে সেকেন্ড পেপারে সাজেশনসটা দিব আমরা এই এই চ্যানেলেই দিয়ে দিব। সো তোমরা যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওটা পেতে তোমাদের মানে খুব ইজিলি তুমি এটা পেয়ে যাও। এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা এটা পেয়ে যেতে পারো। নেক্সট আমরা এখানে চলে আসি, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। এইটা একটা পয়েন্ট হতে পারে। তাহলে আমরা এখানে কিন্তু অলরেডি তিনটা পয়েন্ট পেয়ে গেলাম, মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স, মুভমেন্ট টুয়ার্ডস ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এবং ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। নেক্সট আরেকটা পয়েন্ট আসতে পারে, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস। অ্যাকুইজিশন অফ স্কিলস, তারপরে দেখো আরো অনেক পয়েন্ট লেখা আছে, এগুলো দরকার নাই, শুধু অ্যাকুইজিশন অফ স্কিলস তুমি ইচ্ছা করলে দিতে পারো, নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস। পয়েন্টগুলো ইউজুয়ালি আমাদের 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে শেষ হয়ে যাবে। নেক্সট এখানে দিতে পারো রোলস অ্যান্ড ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, রোলস অ্যান্ড ক্যাপাসিটি তৈরি করে ইত্যাদি ইত্যাদি। সো আমরা কিন্তু মোটামুটি এইগুলো আমরা মেজর ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম। তুমি ইচ্ছা করলে লাস্টে আমরা অবশ্যই এখানে চেষ্টা করবা যে একটা চ্যালেঞ্জ, তারা কি কি চ্যালেঞ্জ ফেস করে। যেমন মনে করো রিস্ক হতে পারে, সেক্সুয়াল রিস্ক হতে পারে। শুধু এইটুকু লিখে দিলেই হবে, একটা চ্যালেঞ্জ তোমরা কিন্তু তার মধ্যে
চলে আসলো। সো আমরা এখানে মোটামুটি 6টা পয়েন্ট কিন্তু খুব সহজে পেয়ে যাবো এভাবে। এবং এই টাইপের যদি নাউন দিয়ে আসে, নাউন ফ্রেজ দিয়ে আসে, তাহলে লেখা কিন্তু তোমাদের জন্য তুলনামূলক একটু কঠিন হয়। সহজ হয় যেগুলো, সেগুলো হচ্ছে আমরা যদি জেরান্ড দিয়ে আসে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে আসে, এগুলো খুব সহজ হয়। যেমন এই প্যাসেজটাতে চলে আসি, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। বাংলাদেশের গার্লসদের সিচুয়েশন সম্পর্কে এখানে আসতে পারে। তো গেটিং ম্যারিড আর্লি, তারপর এদিকে আসতে পারে পয়েন্ট আরো আসছে। এদিকে দেখো আর কি কি প্রবলেম ফেস করে তারা। এই যে ড্রপস আউট অফ স্কুল। সো আমরা এখানে কিন্তু দেখো ভার্বের সাথে আইএনজি যেহেতু ছিল, আমরা এখানে লিখবো ড্রপিং আউট অফ স্কুল, নট ড্রপ আউট অফ স্কুল, ড্রপিং। আর ড্রপিং বানানে কিন্তু ডাবল পি হবে, ডিআরও ডাবল পি আইএনজি, ড্রপিং আউট অফ স্কুল। তারপরে লুজিং, দেখো এখানে LOSES লজেস, লুজেস আছে, এখানে আমরা কি করতে হবে, লুজিং, LOSING, লুজিং। আর মোবিলিটি, যেমন এখানে আরেকটা পয়েন্ট তৈরি করা যায়, শি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক, সো গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্কস ইত্যাদি। এইভাবে পয়েন্টগুলো তোমরা তৈরি করে দিতে পারবে। সো আমরা এখানে যে বইটা আমরা ফলো করতেছি, ওকে ইগনোর মাই আঙ্গুল। সো এইটা আমরা বইটা হচ্ছে নবদূতের আমরা টেস্ট পেপারটা ফলো করছিলাম। তোমরা ইচ্ছে করলে এটা পেজ নাম্বার হচ্ছে, আমি পেজ নাম্বারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। 108 নম্বর, 108-9 পেজে এদিকে আছে। তোমরা এখানে যেগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যেও। প্র্যাকটিস করলে হবে কি, এখান থেকে বলা যায় না, আমাদের কিন্তু প্যাসেজ কমন পেয়ে যেতে পারি আমরা। যেই 10টা প্যাসেজ তোমাদেরকে দিয়েছি, যেমন এখানে আমরা 10টা প্যাসেজ কিন্তু দিয়েছি যে সাজেশনস এর জন্য, এই 10টা প্যাসেজ মূলত এখানে কিন্তু আলোচনা করা আছে। তো এগুলো দেখে যেতে পারো। নেক্সট আমরা চলে আসি সামারিতে। সামারির জন্য আমরা এখানে প্যাসেজ দিয়েছি, দেখো কতগুলো প্যাসেজ আমাদের সামারির জন্য এটা আছে। এখানে মোট 14টা প্যাসেজ আছে। তো 14টা প্যাসেজের তোমাদের অলরেডি এখানে আমার যারা স্টুডেন্ট আছো, যারা এখানে আমার স্টুডেন্টরা ভিডিও দেখছো, তাদের সবই তোমাদের 10টা না 14টা প্যাসেজই তোমাদের মুখস্থ, এটা সামারিটা মুখস্থ। কিন্তু তারপরেও যারা ফাঁকি দিয়ে আসছো, তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে আজকে, বিশেষ খাবার। সেই খাবারগুলো হলো এই যে আমাদের সামারি, টোটাল 10টা সামারি, যে সামারিগুলো আমরা পড়লাম, যে সাজেশনস ছিল, এগুলো অবশ্যই পড়ে যেও। দেখো সামারি লেখার নিয়ম হচ্ছে, আমরা চেষ্টা করব টোটাল যে টেক্সট থাকবে তার 3 ভাগের 1 ভাগ টেক্সট দিয়ে আমরা কিন্তু সামারিটা লিখে দেখবো। সো এই ফেমাস গ্রিক ফিলোসোফার, এই যে মেডিটেশনের উপরে, এটা কিন্তু মানে রিলেশনশিপের উপরে, রিলেশনশিপের উপরে এটা টেক্সটটা অনেক বড় টেক্সট, তার জন্য আমরা সামারিটাও অনেক বড় হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড গুনলে কত ওয়ার্ড হবে, এখানে 109 ওয়ার্ড হয়ে গেছে। তো তোমরা বেসিক্যালি টার্গেট করবা 80 ওয়ার্ড, অ্যারাউন্ড 80 ওয়ার্ড, 80 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবা। তবে এখন এখানে একটু বেশি আছে, বিকজ যেহেতু প্যাসেজটা অনেক বড় তার জন্য। তো প্যাসেজ যদি ছোট আসে, তোমার সামারি কিন্তু ছোট হয়ে যাবে। সাধারণত 3 ভাগের 1 ভাগ সেই ওয়ার্ড দিয়ে লিখবা, অর্থাৎ 300 ওয়ার্ডের টেক্সট হলে তুমি 100 ওয়ার্ডের সামারি লেখার চেষ্টা করবা। নেক্সট, এইখানে সামারি আছে, তোমরা একটা কাজ করতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে এটা একবার দেখে যাও। আর টেক্সটটা, আর সামারি লেখার অন্যতম নিয়ম হলো, তোমার যদি একেবারে আনকমন সামারি চলে আসে, তাহলে অবশ্যই তুমি কি করবা, সামারি টেক্সটটা 3বার মিনিমাম পড়বা। 3বার পড়ার পরে এবার যে আইডিয়াটা তুমি গ্যাদার করেছো তোমার ব্রেনের মধ্যে, ওই আইডিয়া দিয়ে এবার সামারিটা লেখার চেষ্টা করবা। এবার যখন সামারি লিখবা তখন টেক্সটের দিকে তাকাবা না। এটা হলো গোল্ডেন রুল। তুমি এটা করতে পারলে তোমার সামারিটা অনেক ভালো হবে। আর তুমি যদি টেক্সট দেখে দেখে সামারি লেখার চেষ্টা করো, তাহলে টেক্সটের ভাষাগুলো তোমার লেখার মধ্যে চলে আসবে, তখন দেখবা যে তোমার সামারিটা ভালো হচ্ছে না। নেক্সট, এখানে আমি দ্রুত সরিয়ে নিয়ে যাচ্ছি। তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 7 নম্বর, 8 নম্বর, 9 এবং 10 নম্বর প্যাসেজ, টোটাল 10টা প্যাসেজের সামারি এখানে দিয়ে থাকলো। তোমরা শেষ মুহূর্তে অন্তত পড়ে যেও ওইগুলা। নেক্সট আমাদের 11 নম্বর সামারি, যেটা এটা তোমরা মনে হয় পড়েছো কিনা, সানডেজ টু মাই ফাদার, এইটার একটা কবিতা, এটা হচ্ছে রবার্ট হেইডেনের একটা কবিতা। এই কবিতাটা যদি না পড়ে থাকো, তোমাদের সামারিটা আমি মানে কবিতার সারমর্মটা অ্যাটলিস্ট আমি তোমাদেরকে বলে দিই। সেটা হলো যে সানডেজ বলতে বোঝাইছে রবিবার গুলোতেও। আর টু শব্দ দিয়ে কিন্তু একটা এমফাসিস করেছে যে সানডেজ টু মানে হচ্ছে রবিবার গুলোতেও মাই ফাদার গট আপ আর্লি, মানে এটা দেখো পাস্ট টেন্সে লেখা,
বলেছে যে আমার রবিবার গুলোতেও আমার বাবা খুব সকালে ঘুম থেকে উঠতো এবং কি করতো, তার পুট অন অ্যান্ড পুট হিজ ক্লথস অন, এবং তার কাপড় চোপড় পরে নিত হয়তো কাজে যাওয়ার জন্য ইন দা ব্লু ব্ল্যাক কোল্ড, অর্থাৎ তীক্ষ্ণ ঠান্ডার মধ্যেও। দেন উইথ দ্য ক্র্যাকড হ্যান্ডস দ্যাট একড from the labor in the weekday weather made banked fires blaze, no one even thanked him। অর্থাৎ সে হয়তো সারা সপ্তাহে কাজ করেছে, কাজ করার ফলে তার হাতে হয়তো এখনো একট আছে, অর্থাৎ ব্যথা হয়ে আছে। স্টিল ইন স্পাইট অফ দ্যাট, সে ঘরের কি করেছে, ঘরে উঠে আগে আগুন জ্বালিয়েছে এবং সকালে উঠে তার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। দেখো রবিবার মানে কি, তাদের দেশে কিন্তু রবিবার হচ্ছে তাদের ছুটির দিন, সে ছুটির দিনেও তারা কিন্তু কাজ করেছে তার বাবা। এবং সেই ঠান্ডার মধ্যে তার হাতে তার ব্যথা নিয়ে সে কাজে চলে যেত। বলেছে যে নো ওয়ান ইভেন এভার থ্যাঙ্কড হিম, কেউ কখনোই তাকে কখনো একটা ধন্যবাদ দেয় নাই। সো এই যে ব্যাপারটা এখানে টোটাল টেক্সটের, অর্থাৎ এই পোয়েমের মূল ব্যাপার হলো, আমরা যে অনেক সময় আমরা বাবা বাবা মাকে কখনোই আমরা দেখবো যে ধন্যবাদ দিই না। এখানে তার ছেলে বা সন্তানটা সে তার বাবার কথাটার স্মৃতি রোমন্থন করছে যে বাবা অনেক স্যাক্রিফাইস করেছে, ইন স্পাইট অফ দ্যাট নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম। এবং পরবর্তীতে সেটা তার মধ্যে একটা রিমোর্স কাজ করেছে। এই আমার লাস্টের প্যাসেজ গুলোতে সরি স্ট্যান্ডাতে আমরা দেখতে পাই তার মধ্যে এক ধরনের রিমোর্স, REMORSE, রিমোর্স, অনুশোচনা কাজ করেছে যে আমরা আসলে কি করলাম, আমি এত বুঝতে পারি নাই যে হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম, আমি তো বুঝতে পারিনি, অফ লাভস অস্টেয়ার অ্যান্ড লোনলি অফিসেস, অর্থাৎ তার নীরবে নিভৃতে যে সে যে ভালোবেসে গেছে সেগুলো তো আমরা বুঝতে পারিনি। তাকে কখনো তো থ্যাঙ্কস দেওয়া হয়নি, তাকে কখনোই বলা হয়নি বাবা আমি তোমাকে ভালোবাসি। সো এই কথাগুলোই মূলত এখানে চলে আসছে। তো আমাদের সামারি এবং ফ্লো চার্ট আমরা মোটামুটি এখান থেকে আমরা মনে হচ্ছে যেগুলো পড়ছি সেগুলো পেয়ে যাব। নেক্সট তোমাদের চলে আসছে উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ অ্যান্ড রিয়ারেন্স। উইথ ক্লুজ এর ক্ষেত্রে এবং উইথাউট ক্লুজ এর ক্ষেত্রে আমরা এইটা 114 পেজে নবদূত বইয়ে যেটা দেওয়া আছে, এখানে ফার্স্টে দেখো দেওয়া আছে এগুলো হচ্ছে বোর্ডের কোশ্চেন। বোর্ড কোশ্চেন দিনাজপুর বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024 সাল থেকে সাজানো আছে। এবার সর্বশেষ এভাবে করতে করতে 17 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, 29-এ 17 সাল পর্যন্ত এটা দেওয়া আছে। সো 28 নম্বর পর্যন্ত। পরবর্তীতে এখান থেকে যেই অপশন গুলো আছে আমরা তো অবশ্যই আমরা এই বোর্ড কোশ্চেন গুলো সলভ করব। বোর্ড কোশ্চেন সলভ করার পরে এবার আমাদের এখান থেকে 29 থেকে শুরু করে তোমরা চেষ্টা করবা একটু অন্তত লাস্টের এই 2 পেজ লিস্ট পড়ে যাওয়ার জন্য চেষ্টা করবা। তার মানে এখানে কত পেজ, কতটুকু আছে, এটা 44 নম্বর পর্যন্ত। যদি 44 নম্বর পর্যন্ত পড়ে যাও, আমার বিশ্বাস এখান থেকে লিস্ট তোমরা 5-এর মধ্যে 5 পেতে পারো। লিস্ট হয়তো একটা ছুটে যেতে পারে, কিন্তু 4.5 কোনোভাবেই মিস হবে না তোমাদের। নেক্সট আমাদের চলে আসবে উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ এর ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো। আমাদের বোর্ড কোশ্চেন গুলো তো অবশ্যই সলভ করবা, এটা তো আমার স্টুডেন্টদের অলরেডি সলভ করা। তারপরে যে সলভ করার পরে বাদ বাকি যেই প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলোর মিনিমাম 10 থেকে 15 সেট, পারলে 20 সেট অবশ্যই সিরিয়ালি প্রথম থেকে যেগুলো আছে সেই 20টা অন্তত পড়ে যাবা। এর মধ্যে থেকে আমাদের প্রশ্ন চলে আসার সম্ভাবনা থাকবে, আমরা বিশ্বাস করি। লিস্ট এটা না, যদি হুবহু নাও আসে, এতগুলো পড়ে গেলে লিস্ট আমার কাছে মনে হয় তোমরা নিজের মতো করে লিখে আসতে পারবা। রিঅ্যারেঞ্জ এর ক্ষেত্রেও সেম রুল, আমরা এটা নির্দিষ্ট করে 10টা বা 5টা মুখস্থ করব না। মুখস্থ না করে আমরা স্টোরিটা পড়ে যাব। সেক্ষেত্রে আমাদের তোমরা বোর্ড কোশ্চেন গুলো অলরেডি হয়তো 2 বছরের মধ্যে পড়ে ফেলেছো, এবং বোর্ড কোশ্চেন গুলো পড়ার পর এখান থেকে আরো 10 থেকে 20 সেট তোমরা এখান থেকে পড়ে যাবা। পড়ে গেলে আমার বিশ্বাস এখান থেকে আমরা প্রশ্ন পেয়ে যাব। তো অবশ্যই এগুলো পড়ার ক্ষেত্রে পড়ার নিয়ম হলো উত্তরপত্র সাথে রাখবা, উত্তরপত্র সাথে রেখে এই যে মানে প্যাসেজটা পড়বা। আর লেখার নিয়ম হলো তোমার শুধুমাত্র এই ঘরে পূরণ করলেই হবে, তোমার প্যাসেজটা রিরাইট করার কোনো দরকার নাই। বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে এভাবে প্রিপারেশন নিলে হয়তো এক্সামটা অনেক ইজি হবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড টেক মাই লাভ।